রোজভ্যালির পরে এবারে সারদা কাণ্ড, নাম জড়ালো সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত সেনের সঙ্গে তৃণমূল সাংসদের যোগসূত্র পেয়েছে সিবিআই। মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যাতায়াত ছিল সুদীপের। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এবং ভুবনেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। দুজনের সঙ্গেই কথা বলে আপডেট নেব। প্রথমে চলে যাচ্ছি একবার ভুবনেশ্বরে বিক্রম দাসের কাছে। বিক্রম, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, সারদার সঙ্গেও যোগাযোগের সূত্র পেয়েছে এবারে সিবিআই, যে মিডল্যান্ড পার্কে অফিসে যাতায়াত ছিল, আর কি কি তথ্য বেরিয়ে আসছে জেরায়? দেখো, অস্বস্তি এবং আশঙ্কার কারণ আরো বেশি বাড়ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি বা সিবিআই এর তরফে যেটা জানানো হচ্ছে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র রোজভ্যালির কাণ্ডের সঙ্গে যে কানেকশন আছে বা রোজভ্যালি গোষ্ঠীর সঙ্গে কানেকশন আছে এমনটা নয়। এর বাইরে কিন্তু সারদা কাণ্ডের তদন্ত করতে গিয়েও সিবিআই আধিকারিকরা দেখতে পেয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কিন্তু যোগাযোগ ছিল। এবং সব থেকে বড় যে বিষয়টা তথ্য প্রমাণ এই মুহূর্তে তদন্তকারীদের হাতে এসছে, তা হলো মিডল্যান্ড পার্কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘন ঘন যাতায়াত ছিল এবং সেক্ষেত্রে একাধিকবার কিন্তু সুদীপ্ত সেনের সঙ্গে তিনি বৈঠক পর্যন্ত করেছিলেন সারদার হেডকোয়ার্টার মিডল্যান্ড পার্কে। সেখানেই যেটা সিবিআই জানতে পারছে যে দুপক্ষের মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল। এই আর্থিক লেনদেন কি কারণে হয়েছিল, সেই আর্থিক লেনদেনের পেছনে কি উদ্দেশ্য ছিল, কোনোভাবে সারদা গোষ্ঠীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছিলেন কিনা বা কোনোভাবে নিজে তিনি উপকৃত বা বেনিফিটেড হয়েছিলেন কিনা সারদা গোষ্ঠী থেকে, এই সমস্ত বিষয় কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আমরা জানি আজকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে, ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। সেখানে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদনও জানাবে এবং সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালি কাণ্ডে সিবিআই হাতে বেশ কিছু তথ্য প্রমাণ হাতে এসে পৌঁছেছে, যেরকম একটি হার্ড ডিস্ক তাদের হাতে রয়েছে যেখানে বিভিন্ন ভিডিও রেকর্ডিংস হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে অনুষ্ঠানে বিভিন্ন রোজভ্যালির অনুষ্ঠানে প্রমোশনাল স্পিচ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটা তদন্তকারীরা জানতে পেরেছেন। অপরদিকে কিন্তু সারদা কাণ্ডেও একইভাবে যেটা জানা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেখানেও নির্দিষ্টভাবে একাধিকবার সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক এবং আর্থিক লেনদেনেরও কিন্তু খবর পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। বিক্রম, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। একবার একটু চলে যাবো দিল্লিতে, আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, দিল্লিতে এই মুহূর্তে তৃণমূলের তরফে ঠিক কিভাবে গোটা বিষয়টা কমব্যাট করা হচ্ছে? দেখো, আজকে দুপুর 2:30টার সময় তৃণমূলের পার্লামেন্টারি যে অফিস রয়েছে সংসদের ভেতরে 20 নম্বর ঘর, সেখানে সমস্ত সাংসদদের আসতে বলা হয়েছে। আমরা জানি গতকালই সাংসদরা সবাই সিজিও কমপ্লেক্সে গেছিলেন এবং কালকে রাত্রে থেকে আজকে সকালবেলা একে একে সমস্ত সাংসদরা দিল্লিতে এসে পৌঁছেছেন। 2:30টার সময় একটি বৈঠক হবে এবং দলনেত্রীর সঙ্গে কথা বলেই সেই বৈঠকটি হবে। সেখান থেকেই কিন্তু আগের যে রণকৌশল সেটা তৈরি হবে এবং 2-3টে জিনিস উঠে আসছে সেই বৈঠক থেকে, যেটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে। একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হবে, যেটা আজকে হবে, যেটা খুব স্পোরাডিক হবে এবং সেটা চমকে দিতে পারে দিল্লিকে। অর্থাৎ হঠাৎ একটা প্রতিবাদ হবে, এই যে বৈঠক, সেই বৈঠকের পর একটা চমকে দেওয়ার মতো প্রতিবাদ হবে সঙ্গে সঙ্গে, যেটা ইনস্ট্যান্ট এবং স্পোরাডিক, এইটা একটা হবে। এবং তারপরে দীর্ঘব্যাপী এই আন্দোলনকে কিভাবে নিয়ে যাওয়া যায় দিল্লির বুকে, তার কিন্তু একটা চক আউট প্রোগ্রাম তৈরি করা হবে। কারণ যেভাবে তাদের বক্তব্য হচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে, সেখানে তারা কিন্তু একেবারেই সেটা ভাবতে পারেনি এবং তারা মনে করছে এটা রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে এর মধ্যে এবং তারা গোটা দেশকে জানাতে চায় যে তারা ভিকটিম, তারা এই রাজনৈতিক প্রতিহিংসার ভিকটিম এবং সেই জিনিসটা শোকেস করার জন্য দিল্লি তাদের মেইন টার্গেট এবং দিল্লি থেকেই তারা সেটা শোকেস করবে। সুতরাং একটা স্পোরাডিক মুভমেন্ট দেখা যাবে আজকে, এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি। তারপরে একটা দীর্ঘব্যাপী আন্দোলন দিল্লির বুকে, দীর্ঘব্যাপী ধর্ণা, এইরকম কর্মসূচি না হতে পারে। তার পাশাপাশি 10টা যে রাজ্যে বিভিন্ন রকমের যে কর্মসূচি নেওয়া হবে তারও রূপরেখা তৈরি হবে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো। একবার একটু ভুবনেশ্বরে আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছে। বিক্রম, ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে সিবিআই এর আধিকারিকরা, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জেরার কি পরিকল্পনা, এ ব্যাপারে কি আপডেট?
দেখো, গতকাল গ্রেফতার করার পর রাতের ফ্লাইটে করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাকে ভুবনেশ্বরের সিবিআই অফিসে নিয়ে আসা হয় এবং তারপর গোটা রাত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাকে রেস্ট করতে দেওয়া হয়েছিল। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, আজকে ফের সকাল 9টা থেকে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং জেরা পর্ব শুরু হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন সিবিআই যেটা করছে, যেগুলি কালকেও করেছিল সিবিআই, সেই প্রশ্নের কিন্তু সদুত্তর তারা এখনো পাননি এবং সেই সদুত্তর পাওয়ার জন্যই কিন্তু তাকে দফায় দফায় এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই অফিস থেকে বার করা হবে, তাকে প্রথমে মেডিকেল করানো হবে, তার ইসিজি করানো হবে এবং তার শারীরিক অন্যান্য পরীক্ষা করানো হবে। করানোর পর তাকে কিন্তু আজকের ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে, যেখানে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ সিবিআই যেটা মনে করছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র পাওয়াই যাবে না, তার সঙ্গে সঙ্গে যেহেতু তাপস পালও এই মুহূর্তে সিবিআই এর সেকেন্ড কাস্টাডিতে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তিনি সিবিআই হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি মুখোমুখি বসানো যায় তাহলে কিন্তু অনেক তথ্য সামনে আসবে। কারণ দুজনেই তৃণমূলের লোকসভার সাংসদ এবং সেক্ষেত্রে দুজনেই গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ বলে সিবিআই জানতে পেরেছে। সুতরাং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে চান যে গৌতম কুণ্ডুর সঙ্গে আর কোন কোন বড় প্রভাবশালী ব্যক্তির যোগ ছিল, যারা কিনা গৌতম কুণ্ডু বা রোজভ্যালি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন যাতে তারা তাদের বেআইনি অর্থলগ্নি সংস্থার ব্যবসা বিস্তৃত করতে পারে।